আওয়ামী লীগ এর কম্প্যারিজনটা হলো নাৎসি পার্টি। জামাত ইসলামী গণহত্যায় অংশগ্রহণ করে নাই, ইসলামী ছাত্র সংঘ গণহত্যায় অংশগ্রহণ করে নাই। গণ আজম সাহেব বলছে যে পাকিস্তান আর্মি যদি তাদের সাধারণ মানুষের উপরে নির্যাতন বন্ধ না করতে পারে, আমরা পাকিস্তান রক্ষা করতে পারবো না। আসসালামু আলাইকুম। যুদ্ধাপরাধ, রাজাকার, শাহবাগ, ট্রাইব্যুনাল আমাদের গত কয়েকদিনের সবচেয়ে আলোচিত কিছু শব্দ। আজকে আমাদের আলোচনার বিষয়ে এই শব্দগুলোকে নিয়েই। আমাদের সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। ওনার আরো একটি পরিচয় আছে। 1971 সালের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি, তৎকালীন জামাতি ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীর বড় সন্তান তিনি। কেমন আছেন নাকিব ভাই? জি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আলাপ সালাপ তাদের অল্প কিছুদিন হলো যাত্রা শুরু। আমি আলাপ সালাপের দর্শকদেরকে শুভেচ্ছা দিয়ে এবং আপনাদের এই পডকাস্টের শুভকামনা সবসময় করি। আপনাদের এই পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ নাকিব ভাই। আমরা আজকে একটি সেনসিটিভ বিষয়ে কথা বলতে যাচ্ছি, যেখানে আপনি এবং আপনার পরিবারও কিছু অংশভাবে জড়িত। তো আমাদের কথায় বা কোনো প্রশ্নে আপনি পার্সোনালি নিবেন না, আমরা সেই অনুরোধ জানাচ্ছি আর কি। আমরা আমাদের জানার জন্যই প্রশ্নগুলা করব এবং দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা যেন এইসব ব্যাপারে ক্লিয়ার হতে পারে, সেজন্যই আমরা এই প্রশ্নগুলা করব। তো আমি আর প্রসঙ্গ না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমরা যদি জামায়াতে ইসলামীর 1971 সালের ভূমিকা এবং আওয়ামী লীগের 2024 সালের ভূমিকার তুলনা করে দেখি, তাহলে এই দুইটাকেই আমরা জেনোসাইড বলতে পারি। এবং এই দুই দলের বিভিন্ন টায়ারের নেতারা 1971 সাল এবং 2024 সালের জেনোসাইডের সাথে সম্পৃক্ত। তারা সরাসরি হত্যা, খুন, ধর্ষণ বা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত না হলেও তাদের আদেশেই এই ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে। তাই বলে তারা কি নেতৃত্বের দায় থেকে এড়াতে পারে তাদের দোষসমূহ? অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য এবং এই প্রশ্নটা অনেকেই করেন। কিন্তু আমি এখানে খুব পরিষ্কারভাবে পুশব্যাক করব সেই জায়গাটাতে। সেটা হলো যে এই equivalency টা হলো একেবারেই ফলস ইকুইভ্যালেন্সি এবং এই ইকুইভ্যালেন্সিটা আনা হয় জুলাই গণহত্যাকে ওয়াটার ডাউন করার জন্য। যখন আপনি একটা জঘন্য অপরাধ যেটা আপনার চোখের সামনে ঘটে গিয়েছে, সেটার সাথে আ এমন কোনো কিছুর আপনি তুলনা করবেন যেটা আপনি দেখেন নাই, যেটা শোনেন নাই, যেটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন রয়েছে। আপনি আ সোজা বাংলায় যদি বলি, আমাদের ফাইন্যান্সে একটা থিওরি আমরা সবসময় আ আমাদের ছাত্রদেরকে পড়াই, সেটা হলো বার্ড ইন দ্য হ্যান্ড থিওরি আর বার্ড ইন দ্য বুশ থিওরি। সো আপনার হাতের কাছে একটা পাখি আছে, আপনি দেখছেন। আপনি সেই পাখিটাকে না ধরে আপনি যদি বার্ড ইন দ্য বুশ এর দিকে আপনি আ কনসেনট্রেট করেন, এটা আ আপনি নিজেকেই প্রবঞ্চনা দিচ্ছেন। আমি মোটা দাগে যে জায়গাটাতে এখানে ডিফারেনশিয়েট টা করব সেটা হলো যে আওয়ামী লীগ এর কম্প্যারিজনটা হলো নাৎসি পার্টি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত, ২০২৪ এর ৫ই আগস্ট পর্যন্ত। কিন্তু এর আগেও আওয়ামী লীগকে ইনস্টল করা হয়েছে আ ফখরুদ্দিন ইউনূস, ফখরুদ্দিন আ আ মঈনুদ্দিন। মঈনুদ্দিন সরকারের আমলে ২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকেই মূলত তারা আরো অ্যাডিশনাল ২ বছর গ্রাউন্ড ওয়ার্ক করেছে। এবং এই দীর্ঘ ১৭ বছর ধরে তারা বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন হত্যাকাণ্ড করেছে। এবং এটাকে এক্সাক্টলি গণহত্যার পর্যায়ে পড়া যাবে কিনা, এটা ম্যাস কিলিং হবে কিনা, এটা নিয়ে টেকনিক্যালিটি নিয়ে হয়তো ডিবেট হতে পারে। এটা আমরা আমাদের চোখের সামনে দেখেছি। স্পেশালি জুলাই এবং অগাস্টের যে ৩৬ দিনের নরকীয়তা, এই গণহত্যা সারা দুনিয়ার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে। অসংখ্য ভিডিও রয়েছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এখানে আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। আওয়ামী লীগের অধীনস্থ ছিল মিলিটারি, আওয়ামী লীগের অধীনস্থ ছিল পুলিশ এবং ছাত্রলীগ, যারা এই গণহত্যা করেছে। এবং এটার কম্প্যারিজন শুধুমাত্র আপনি নাৎসি পার্টিকে বলতে পারেন এবং রুয়ান্ডাতে যারা গণহত্যা করেছে সেই সরকারি দল,
হুতি এবং তুতসি তাদের আপনি কথা আনতে পারেন। সো এই ধরনের গ্রুপগুলা প্রত্যক্ষ গণহত্যার সাথে জড়িত। এখন আমরা যদি ১৯৭১ সালে চলে যাই, ১৯৭১ সালে ক্ষমতায় ছিল কারা? ১৯৭১ সালে ক্ষমতায় ছিল মিলিটারি এবং তখন কোনো গণতান্ত্রিক সরকার ছিল না এবং সেই মিলিটারির আমলে সেই মিলিটারির দ্বারা সবচেয়ে বেশি নিগৃহীত রাজনৈতিক দল ছিল জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল আইয়ুব খানের আমলে এবং ৬৯ এর গণ-অভ্যুত্থানের সবচেয়ে সিগনেচার মোমেন্ট যদি আমরা ধরি, সবচেয়ে সিগনেচার মোমেন্ট হলো যে আসাদ গেটে যে আসাদ শহীদ আসাদের নামে যে তরুণী তৈরি করা হয়েছে, সে আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং আসাদ যখন নিহত হয় সেটা ছিল একটা সিগনিফিক্যান্ট মোমেন্ট এবং আসাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল বায়তুল মোকাররমে এবং সেই গায়েবানা জানাজাটাই মূলত আইয়ুব খান বিরোধী আন্দোলনের তুঙ্গে নিয়ে যায় এবং ইন্টারেস্টিংলি আপনি যে পরিচয় আমাকে করিয়ে দিলেন আমার আব্বা, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেন। মতিয়ার রহমান নিজামী, তিনি সে সময় শুধু পূর্ব পাকিস্তান কিংবা বাংলাদেশ অংশের ছাত্র সংগঠনের প্রধান ছিলেন না, তিনি সমস্ত পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যে সর্ববৃহৎ ছাত্র সংগঠন তখনকার সময় ছাত্র সংঘের তিনি সভাপতি ছিলেন এবং তিনি এই গায়েবানা জানাজার নেতৃত্ব দিয়েছিলেন, ইমামতি করেছেন। কিন্তু আনফরচুনেটলি আমরা ইতিহাস থেকে এটা মুছে দেওয়ার চেষ্টা করি। সুতরাং জামাত ইসলামীকে আপনি আওয়ামী লীগের সাথে কিভাবে মিলিয়ে ফেলবেন? এবং ১৯৭১ এখন সালে রাকিব, এই ক্ষেত্রে আমি যদি আরেকটি প্রশ্ন করতে চাই, সম্পূরক প্রশ্ন, যে আপনি বলছেন যে ১৯৬৯ থেকে ৭১ এর যে সময়টা সেখানে মিলিটারি শাসকের দ্বারা সবচেয়ে বেশি নিগৃহের শিকার হয়েছে জামাতে ইসলামী। সেক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বা ৭১ সালের পাক বাহিনী কর্তৃক গণহত্যায় কেন জামাতে ইসলামী পাকিস্তান বাহিনীকে সমর্থন দিল? আমরা বিভিন্ন পত্রিকায় পেপার কাটিং আমরা দেখতে পাই তৎকালীন জামাতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম কিংবা তৎকালীন ছাত্র সংগঠনের যে প্রধান মালামতুর রহমান নিজামী, রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীর বেশ প্রশংসা করেছিলেন। তো সেই ক্ষেত্রে তারা কেন উনাদেরকে সাপোর্ট দিতে গেলেন? এটা অনেক লম্বা ডিসকাশন এবং আমি আসলে সত্যিকার অর্থে এই পার্টিকুলার ডিসকাশনে আমি খুব বেশি ইন্টারেস্টেড না। এই কারণে যে এখানে অনেক সেনসিটিভ বিষয় আছে এবং আমার চয়েস অফ ওয়ার্ড এর কারণে বিতর্ক সৃষ্টি হতে পারে। এই কারণে I will be very careful. আমি এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ বিষয়টা হলো এরকম যে এই বিষয় নিয়ে যে কথাই বলা হোক না কেন, আ যেহেতু এই বিষয়টা এখনো পর্যন্ত আমাদের সবার কাছে ইনফরমেশন asymmetry র অভাবে বিষয়গুলো সবার কাছে পরিষ্কার না। এখনো অনেক বিষয় রয়েছে যেটা সম্পর্কে মানুষ জানছে। অনেক ইনফরমেশন আমাদেরকে জানতে দেওয়া হয়নি। সো মানুষ এই জিনিসগুলা যখন পরিপূর্ণভাবে জানবে, তখন মুক্ত মনে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। সুতরাং এই বিষয়ে আমি খুব বেশি ডিটেইলে যাব না। আমি যতটুকু আ মানে আমার পরিবারকে ডিফেন্ড করার জন্য বলা দরকার, আমি অতটুকু বলব। সেটা হলো যে আপনি ১ম এ যে প্রশ্নটা করেছিলেন যে গণহত্যায় অংশগ্রহণ করা। জামাত ইসলামী গণহত্যায় অংশগ্রহণ করে নাই। ইসলামী ছাত্র সংঘ গণহত্যায় অংশগ্রহণ করে নাই। এটার কোন দালিলিক প্রমাণ আমি এখনো পর্যন্ত দেখিনি। আপনি যদি দেখে থাকেন আমাকে আপনি এটা দেখাতে পারেন। I will encourage এবং আ এই ট্রাইব্যুনালের মাধ্যমে যেই মিথ্যাচার করা হয়েছে, যেভাবে একেবারে আ মানে বিচারের ব্যবস্থার উপরে একটা চপেটাঘাত করা হয়েছে, এটা আরো প্রমাণ করে, এটা ভিন্ডিকেট করা হলো আজহার সাহেবের এই মামলা রায়ের মাধ্যমে যে এটা ছিল সম্পূর্ণ অবিচার, এটা ছিল বিচারিক হত্যাকাণ্ড এবং এর মাধ্যমে কোনো কিছুই তারা প্রমাণ করতে পারেনি। তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। সুতরাং গণহত্যার সাথে জামাত ইসলামীর কোন সম্পৃক্ততা এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। কেউ যদি প্রমাণ দেয় উইল টক। তার আগ পর্যন্ত আমি বলতে পারব। কিন্তু যেটা কথা বলা হচ্ছে অনেকে ইনিয়ে বিনিয়ে এটা বলার চেষ্টা করে যে হ্যাঁ, ঠিক আছে জামাত গণহত্যা করেনি কিন্তু গণহত্যার সহযোগিতা করেছে। এখন গণহত্যার সহযোগিতা যে করেছে এটারও কোনো প্রমাণ কেউ কিন্তু দিতে পারবে না। এখন কোনো আ একটা আ কার্যক্রমের কারো যদি প্রশংসা করা হয়, এটাকে আপনি আ নিন্দা করতে পারেন। এটাকে আপনি পছন্দ না করতে পারেন। এটাকে আপনি পলিটিক্যাল ব্লান্ডার বলতে পারেন। এগুলা বলার যে কারো রাইট আছে।
এবং এটার কারণে পৃথিবীর কোনো নিয়মে মানে যেটা অনেকেই নিয়ে বিনিয়ে বলতে চায় যে ঠিক আছে জামাত গণহত্যা করেনি, মানলাম গণহত্যার সহযোগিতাও করেনি। তাহলে পরে গণহত্যার প্রতিবাদ করলো না কেন? এই প্রশ্নের উত্তর আমি ২ ভাবে দিব। ১ম কথা হলো যে ধরে নেই যে জামাত গণহত্যার কোনো প্রতিবাদ করেনি। এখন আপনি পৃথিবীতে বলেন কোন আইনে আপনি আপনি কোন কাজ গণহত্যার কথা বাদ দিলাম। সাধারণ ফৌজদারি অপরাধ থেকে শুরু করে কোন অপরাধে আপনি যদি আপনার ইনঅ্যাকশন এর জন্য আপনি কি কোন কি দায়ী হবেন? না, আমি আপনি আপনার আ সামনে একটা হত্যাকাণ্ড সেদিকের হতে কথা যদি দেখলেন। না যান, কিন্তু একটা গণহত্যাকে সরাসরি প্রশংসা করা এবং সেই প্রশংসার পেপার কাটিং আমরা আজও দেখতে পাই যে আলবদর বাহিনী, রাজাকার বাহিনী তারা তাদের বেশ প্রশংসা করেছিলেন অধ্যাপক গোলাম আযম তৎকালীন জামায়াতের আমির। তো এই গণহত্যাকারীদের প্রশংসা করাটা কি কোনো আ মানে গুড স্ট্যান্ড হতে পারে কিনা সেই সময়ের জন্য? না, আপনি ডেফিনিটলি আপনার প্রশ্ন খুবই যুক্তিযুক্ত প্রশ্ন এবং এটা ইট ডিমান্ডস অ্যান অ্যান্সার। আমি আমি আপনাকে বলছি এটার যে এখানে আ একটা বাহিনীর প্রশংসা করা এবং গণহত্যার প্রশংসা করা ইটস নট দ্যা সেইম। তারা তো বলেনি যে রাজাকার বাহিনী ১,০০০ লোককে হত্যা করেছে, এটা খুব ভালো কাজ তারা করেছে। সো জামাত ইসলামীর যেই রাজনৈতিক অবস্থানটা ছিল যে পাকিস্তানকে ইউনাইটেড রাখা এবং এই ইউনাইটেড রাখার জন্য তারা যারা কাজ করছে তাদের কাজের প্রশংসা করাটা একটা পলিটিক্যাল একটা বক্তব্য এবং আমি ওখানেই যাচ্ছিলাম যে এবং সে সময় আমরা যদি খুব আহ, একেবারে ফেয়ারলি আমরা যদি অ্যাসেস করতে চেষ্টা করি সে সময় সংবাদপত্র তো স্বাধীন ছিল না একটা মার্শাল লর আন্ডারে খুব গুটি কয়েক কিছু পত্রিকা চলতো এই পত্রিকা থেকে কি রিপোর্ট বের হবে এটা মূলত আর্মি কিন্তু ঠিক করে দিত সুতরাং আপনি এ সময় একটা বায়াসড মিডিয়ার রিপোর্টকেও কিন্তু ফেস ভ্যালুতে আপনি নিতে পারবেন না বাট ডেফিনেটলি জামাত ইসলামীর নেতৃবৃন্দ আহ, আহ, কিছু কিছু বাহিনীর প্রশংসা করেছে এবং এই বাহিনীর প্রশংসা করার আমি ওটাই বলছি যে আপনি ইনঅ্যাকশনের কথা যদি নেন যে আপনি কোনো একটা কাজ করেননি এটার জন্য আপনাকে তো ফৌজদারি অপরাধে অপরাধী আপনি হতে পারবেন না আপনি একটা বাহিনীর প্রশংসা করলেন ওই বাহিনীর যদি আহ, কোনো অন্যায় করে থাকে তাহলে তো এর দায় দায়িত্ব আপনার না কারণ আপনার কাছে সব ইনফরমেশন তো নেই সুতরাং এই জন্যই আমি এই ডিবেট গুলাতে যাচ্ছি না যে রাজাকার বাহিনী পাকিস্তান বাহিনী কি অন্যায় করেছে কার দায় দায়িত্ব এই বিতর্কে আমি যাচ্ছি না অন্যায় আহ, তো যে করেছে আপনি তাকে শাস্তি দিবেন এখন এই অন্যায়ের বাধা কে দিল না এটার জন্য তো আপনি তাকে ফাঁসি দিতে পারেন না। আপনি তো সমালোচনা করতে পারেন ইটস এ ফেয়ার গেম জি, কিন্তু ধন্যবাদ। আপনি আমি আপনার এবং পয়েন্ট আমি বুঝতে এখানে আরো পেরেছি। একটা বিষয় এখানে অ্যাড করে নেই যে জামাত ইসলামীর নেতৃবৃন্দ পাকিস্তান সেনাবাহিনীর কর্মকাণ্ডের বিরোধিতা করে নাই এটাও কিন্তু সঠিক নয় বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে গোলাম আজম প্রফেসর গোলাম আজম সাহেব তার জীবনে যা দেখলাম সেটাতেও তিনি বলেছেন যে পাকিস্তান আর্মির সাথে যখন দেখা করেছেন তিনি তিনি তাদেরকে দাবি জানিয়েছেন যে দুষ্কৃতিকারীদেরকে আপনারা ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যারা পাকিস্তানের সেপারেশনের জন্য কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাজ করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন কোনো সমস্যা নেই কিন্তু সাধারণ মানুষকে কেন আপনারা নির্যাতন করবেন এ বিষয়ে কিন্তু তিনি বলেছেন এবং এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করি আমার খুব কাছের একজন মানুষ আমি যখন নিউ অরলিন্সে থাকতাম তার নাম প্রফেসর মোস্তফা সরোয়ার তিনি জাসদের একজন খুব অগ্রগামী ব্যক্তি ছিলেন কর্নেল তাহেরকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তিনি কার্জন হলের যখন হাউস টিউটর ছিলেন এবং উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি আমাকে বলছিলেন যে তিনি মূলত চীনপন্থী কমিউনিস্ট পার্টি করতেন সে সময় তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি হঠাৎ করে চীন রেডিওতে গোলাম আজম সাহেবের একটা বক্তৃতা শুনলেন এবং সেখানে তিনি বললেন যে পরিষ্কারভাবে গোলাম আজম সাহেব বলছে যে পাকিস্তান আর্মি যদি তাদের সাধারণ মানুষের উপরে নির্যাতন বন্ধ না করতে পারে আমরা পাকিস্তান রক্ষা করতে পারবো না সুতরাং আই উইল পুশ ব্যাক যে জামাত ইসলামী তার লিমিটেড ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটির মাধ্যমে সাধারণ মানুষকে রক্ষা করার চেষ্টা করেছে পাকিস্তান আর্মির যে সীমাহীন বাড়াবাড়ি সেটারও প্রতিবাদ করেছে সুতরাং আপনি জামাত ইসলামীর কোনো নেতৃত্ব কোনো ব্যক্তি কোনো দায়িত্বশীল কারো বিরুদ্ধে কোনো অপরাধের যদি কেউ কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারে ৫৪ বছর কিন্তু অনেক লম্বা সময় ক্রেডিবলি আজ পর্যন্ত জামাত ইসলামের কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো নেতার বিরুদ্ধে কিন্তু কোনো মানে ক্রেডিবল এভিডেন্স সহকারে প্রমাণ কেউ হাজির করতে পারেনি সুতরাং আই উইল পুশ ব্যাক যে এই যে ইকুইভ্যালেন্সিটা ৭১ এর সাথে
আহ 71 এর সাথে 24-এরও কোনো ইকুইভ্যালেন্স হতে পারে না, কারণ একটা দেশ স্বাধীন হয়েছে আর একটা সরকারের পতন ঘটানো হয়েছে। বাট এট দ্য সেম টাইম আওয়ামী লীগ ওয়াজ দ্য পার্টি ইন পাওয়ার দ্যাট কন্টিনিউড ইটস রেইন অফ টেরার ফর ফর 17 ইয়ার্স। সেটার সাথে জামাত ইসলামী কিছু বক্তৃতা বিবৃতি দিয়েছে, সেটাকে আপনি ইকুইভ্যাল মানে এটা এটা এই 2024-এর খুনিদেরকে রক্ষা করারই একটা নামান্তর হিসেবে আমি দেখি। ধন্যবাদ আপনার জবাবের জন্য। আমরা এখন এটিএম আজহার সাহেবের প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি। আমরা যদি আজহার সাহেবের গত পরশুদিনের যে রায়টা দেখি আদালতের, সে রায়ের যে ৪ টি কারণ বলা হয়েছে, যে ৪ টি কারণে এটিএম আজহার সাহেবকে আ খালাস দেয়া হয়েছে, সেখানে আ বলা হয়েছে আ জামিন খালাস দেয়া হয়েছে মূলত ত্রুটিপূর্ণ প্রসিকিউশন প্রসেসের কারণে। তিনি দোষী না নির্দোষ সেই আলাপে কিন্তু আদালত এখনো কিছু ক্লিয়ার করেনি সেই ব্যাপারে। তো এমনটা কেন হয়েছে বলে আপনার ধারণা? আহ খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো যে এখানে কিন্তু বিচার কিংবা তথ্য উপাত্ত পেশের কোনো সুযোগ ছিল না। আমরা যদি বিচারিক আ প্রসেসটা দেখি যে আদালতে যে ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে সেটা হলো একটা, আমরা যদি দেখি যে আমাদের রেগুলার, আমরা যদি একটা অপরাধ, ফৌজদারি অপরাধ হয়ে থাকে তার সাথে যদি কম্পেয়ার করি, যে লোয়ার কোর্টে ১ম এ একটা বিচার হয়, তারপরে সেই বিচারে যে সাজা হয় তার ব্যাপারে, সে সাজাতে খুশি না হলে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চতর আদালতে যেতে পারে। তারপর উচ্চতর আদালতে বিষয়টা সেটেল হলে পরে তারপরে একেবারে অ্যাপিল করতে পারে সেটার বিরুদ্ধে। সো ৩ টা লেয়ার আছে। এবং সেই অ্যাপিল কোর্টেও যখন ভার্ডিক্ট হয়ে যায়, তখন ধরলাম যে একটা ব্যক্তি হত্যাকাণ্ড করেছে, তাকে নিম্ন আদালত ফাঁসি দিল। তারপরে ১ম এ এটা হাইকোর্টে যাবে। হাইকোর্টে বিচার হবে। হাইকোর্ট থেকে যদি এটাকে সুরাহা না করা হয়, ফাঁসিটা বহাল থাকে, তখন তারা যেতে পারে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বেসিক্যালি এটা যদি সুরাহা না হয়, সো বেসিক্যালি সেটাই অ্যাপিল। অ্যাপিল করলো। অ্যাপিলেট ডিভিশনে এটার একটা সুরাহা হয়ে যাবে। এবং অ্যাপিলেট ডিভিশন যখন এটাকে এক্সহস্ট করে ফেলবে, তখন শুধুমাত্র একটা পথই খোলা থাকে। সেটা হলো রিভিউ করা, যে কোনো এই ফাঁসির আদেশ, এবং এটা শুধুমাত্র ফাঁসির ক্ষেত্রেই, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ইভেন এই রিভিউটার সুযোগ হয় না। রিভিউটা বেসিক্যালি দেখে যে কোন রকম ত্রুটি হয়েছে কিনা প্রসিডিওরে, এবং এই ত্রুটিটা যদি হয় তখন সেই ফাঁসিটাকে, ত্রুটিটা না হলে পরে ফাঁসিকে বহাল রাখা হয়, ফাঁসি এক্সিকিউশন হয়। ত্রুটি হলে পরে ফাঁসি দেওয়া হয় না। এবং এই ত্রুটির মধ্যে দেখা হয় যে ত্রুটির লেভেলটা কতটুকু। এমন যদি ত্রুটি হয় যে ত্রুটির কারণে পুরা বিচারটাই ইনভ্যালিড হয়ে যায়, তখন খালাসের প্রশ্ন আসে, তা না হলে পরে দণ্ড লঘু করার একটা বিষয় থাকে। সো আমরা যদি ট্রাইব্যুনালেরটা সেই কম্পারিজনে নেই, যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে, ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে হাইকোর্টে যাওয়া হয়েছে, হাইকোর্ট এটাকে বহাল রেখেছে, এবং তারপরে যখন অ্যাপিল করা হয়েছে, অ্যাপিলও এটাকে বহাল রেখেছে। সুতরাং অনলি অ্যাভিনিউ ছিল যে এই রিভিউটাও যদি হয়ে যেত, তাহলে কিন্তু আর কোনো উপায় থাকতো না লিগালি এটাকে রিভিউর পরে একমাত্র রেমেডি থাকে, সেটা হলো প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করা। সো রিভিউ রিভিউর স্কোপটা কিন্তু খুব ন্যারো, এবং সেই রিভিউতে মূলত টেকনিক্যালিটিটাই দেখা হয়, এবং এই টেকনিক্যালিটিতে প্রধান বিচারপতি রিফাত যেভাবে শুরু করেছেন যে এটা হলো ট্র্যাভেস্টি অফ জাস্টিস, যে এটা বিচারের নামে অবিচার, যেটাকে আমরা এতদিন ধরে বিচারিক হত্যাযজ্ঞ দেখি বলে আমরা দেখছি, যে এই বিচারের মধ্যে এমন কিছু কাজ করা হয়েছে যেটা, মানে আপনি যদি দুনিয়ার অন্য কারো কাছে বিষয়টা এক্সপ্লেন করেন, তারা মানে লজ্জায় মাথা লুকানোর জায়গা খুঁজে পাবে না, যে এমন কিছু অবিচার হয়েছে। যেমন আমরা যদি মোটা দাগে এই ট্রাইব্যুনালের, আহ, আমাদের সময় হয়তো কম হবে, আমি একটু সময় নিতে চাই এখানে, যে ট্রাইব্যুনালের বিষয়টা যদি আমরা দেখি, যে এই ট্রাইব্যুনাল, মানে আমরা জানি যে রেগুলার আদালতে কোনো অপরাধ কেউ করলে তার বিচার রেগুলার আদালতে হতে পারে। কিন্তু আপনি যদি মিলিটারির একজন মেম্বার হন, মিলিটারি ডিসিপ্লিনারি কারণে তাদের কিন্তু বিচার রেগুলার কোর্টে হয় না, তাদের কোর্ট মার্শাল হয়। জি। সো ১৯৭৩ সালের যুদ্ধাপরাধ আইন যেটা করা হয়েছিল, সেটা কিন্তু সিভিলিয়ানদের বিচার করার জন্য করা হয়নি। এটা করা হয়েছিল যে মিলিটারির যারা মেম্বার, তারা যে যুদ্ধাপরাধ করেছে, স্পেশালি ১৯৫ জন পাকিস্তানি আর্মির সদস্যদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল, যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ ছিল, যুদ্ধাপরাধের অভিযোগ। এবং এটা কারণ এটা হলো যে সাধারণ আপনি একজন মানুষকে খুন করলে একটা অপরাধ, কিন্তু আপনি যখন গণহত্যা করবেন, সেই গণহত্যার কিন্তু কোনো আহ
মানে সিভিল কোনো রেমেডি নেই এটার বিচার করার। এই কারণেই কিন্তু একটা স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হয় এবং এই ট্রাইব্যুনালের মাধ্যমে সিভিলিয়ানদের বিচার করার কিন্তু কোনো বিধান ছিল না। এর মাধ্যমে শুধুমাত্র মিলিটারি অফিসিয়াল কিংবা যারা কমান্ড এবং রেসপন্সিবিলিটি যাদের আছে, যেমন শেখ হাসিনা তিনি হলেন সুপ্রিম, মানে তিনি হলেন সব বাহিনীর সর্বাধিনায়ক। তার কমান্ড এন্ড একটা কমান্ড রেসপন্সিবিলিটি রয়েছে। আপনি যদি মন্ত্রী হন, আপনি কোনো বাহিনীর প্রধান হন, তখন আপনার কমান্ড রেসপন্সিবিলিটি থাকবে। সো আপনি সিভিলিয়ান হলেও আপনি মিলিটারি কোরের মধ্যে আপনি অন্তর্ভুক্ত। কিন্তু আপনি যদি একজন রাজনীতিবিদ হন, আপনাকে তো এটার আওতায় বিচার করা যায় না। সো এটা হলো একটা বড় ফ্ল এবং এইটার ফ্লটা এই কারণে যে পৃথিবীতে যে কাউকে আপনি যদি বিচার করেন তার কিছু সাংবিধানিক রাইট থাকে। সো যেহেতু এটা মিলিটারি জান্তাদের বিচার করার জন্য এই আইনটা হয়েছিল 1973 লটা, এই আইনটাতে যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সমস্ত কনস্টিটিউশনাল রাইটকে রহিত করে দেওয়া হচ্ছে। এটা একটা বড় প্রবলেম এবং এটার কারণে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি থেকে শুরু করে ইউএন এর হিউম্যান রাইটস কমিশন রিপোর্টার থেকে শুরু করে সবাই এটাকে নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকার সেনেটররা, কংগ্রেসম্যানরা এটার বিরোধিতা করেছে এই একটা কারণে। দ্বিতীয় কারণ হলো যে এখানে কোন অপরাধের কি শাস্তি হবে এটার কোনো স্পেসিফিক ডেফিনেশন, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির কোনো ডেফিনেশন বলা হয় না যে এই কাজটা করলে এটা হলো ক্রাইম, এই কাজটা করলে এটা হলো ক্রাইম। যার কারণে এই শাহবাগী ন্যারেটিভ অনুযায়ী কথিত একটা পত্রিকার বিবৃতি, আমার আব্বা একটা সূরা আনফালের বদর যুদ্ধের যে সাহাবাদের স্যাক্রিফাইস এটার ব্যাখ্যা করে একটা তিনি আর্টিকেল লিখেছিলেন দৈনিক সংগ্রামে। এটার কারণে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এটা একটা কারণ যে কোনো অপরাধকে স্পেসিফিক্যালি ডিফাইন করা হয়নি। সো এবং যাদেরকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এরা অ্যাবসলিউটলি, যাদেরকে ইনভেস্টিগেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তারা অ্যাবসলিউটলি তাদের কোনো স্বাধীনতা ছিল না এবং তারা খুব কম্পিটেন্ট লোকজনও না। তাদেরকে যেটা বলা হয়েছে তারা সেটা করেছে। একেবারে আমাদের বর্ডারের ওপাশ থেকে যে জিনিস লিখে দিয়েছে তারা সেটা এক্সিকিউট করেছে এবং এই জিনিস করতে গিয়ে তারা মানে যা খুশি তাই করেছে। সো এখানে প্রবলেমটা হলো যে আপনি যদি বিচারপতিদেরকে একটা লিওয়ে দেন যে এই অপরাধ করলে এই থেকে এটা এটা মিনিমাম শাস্তি, এটা ম্যাক্সিমাম শাস্তি। তো যেহেতু অপরাধের কোনো ডেফিনেশন দেওয়া হয় নাই এবং বিচারপতিদেরকে আলটিমেট ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম শাস্তি দেওয়ার, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার, ইট ইজ ভেরি প্রবলেম্যাটিক এবং দুনিয়ার সমস্ত মানবাধিকার সংগঠন এটার ব্যাপারে তারা অবজেকশন দিয়েছে, যেটা তো হতে পারে না। তো তোমাকে ডিফাইন করতে হবে যে এই অপরাধটা হলো মানবতা বিরোধী অপরাধ, এই কাজটা করলে এটাকে গণ্য করা হবে মানবতা বিরোধী অপরাধ এবং এই কাজের শাস্তি এটা। সো কোনো রকম সংজ্ঞা নাই, কোনো রকম ডেফিনেশন নাই এবং এই পার্টিজান সেবাদাস, আওয়ামী লীগের সেবাদাসদেরকে অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া হয়েছে এবং বিচারের রায় আগে থেকে লিখে রাখা হয়েছে। সো থার্ড যে প্রবলেমটা সেটা হলো যে আমাদের যদিও বিচারিক অনেক ত্রুটি রয়েছে কিন্তু আমরা কিন্তু একটা খুব শক্তিশালী আমরা একটা আইন কিন্তু আমরা ব্রিটিশদের কাছ থেকে কমন ল হিসেবে ইনহেরিট করেছি এবং আমাদের এভিডেন্স লটা কিন্তু খুব শক্তিশালী। এই আইনের মাধ্যমে এই এভিডেন্স লটাকে রহিত করে দেওয়া হয়েছে। তার মানে আপনার কাউকে অপরাধী সাব্যস্ত করার জন্য চাক্ষুষ সাক্ষী লাগবে না, কোনো এভিডেন্সের দরকার নাই। কেউ একজন একটা পত্রিকায় কিছু লিখে দিল, এটাকে এভিডেন্স হিসেবে গণ্য করা যাবে। কেউ যদি বলে যে আমি অমুকের কাছে গল্প শুনছি, এই গল্পটাও এভিডেন্স হিসেবে গণ্য করা যাবে। এটা একটা মেজর সমস্যা, কারণ আপনি অভিযোগ ছাড়া, প্রমাণ ছাড়া তো কাউকে আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না। এটা আন্তর্জাতিক কমিউনিটি এই ব্যাপারে অবজেকশন দিয়েছে। এবং ফোর্থ যে বিষয়টা সেটা হলো ইন্টারলকেটরি একটা প্রসেস আছে, যে আপনি ধরেন একজন সাক্ষীকে আনা হলো, তাকে আপনি বাতিল করে দিলেন, এটার বিরুদ্ধে আপনি অ্যাপিল করে আবার সাক্ষীটাকে আনার যে ব্যবস্থা করবেন এরকম কোনো মেকানিজম ছিল না। সো এই যে প্রসিডিউরাল ত্রুটি, তারপরে আমরা দেখেছি যে সাক্ষী গুম করা, সাক্ষীদেরকে শিখিয়ে আনা, ইভেন অধ্যাপক গোলাম আজম সাহেবের রায়টা যদি আপনি দেখেন, সেখানে বিচারপতি নাসিমুল হক অন রেকর্ড, আপনারা যে কেউ পড়ে দেখতে পারেন রায়টা, তিনি বলেছেন যে প্রসিকিউশন কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে গোলাম আজম সাহেব অপরাধী, কিন্তু জনস্বার্থে, বিচারপতি বলছেন যে জনস্বার্থে উনি মনে করেন যে গোলাম আজম অপরাধী, এজন্য তাকে শাস্তি দিতে হবে। আপনি দেখেন, মানে ইট ইজ অন রেকর্ড, মানে তারা এত বেশি ইনকম্পিটেন্ট যে তারা এই কাজগুলো করেছে। আজহার সাহেবের ব্যাপারে 6 মাইল দূর থেকে একজন লোক সাক্ষী দিছে, সেই সাক্ষীর উপরে বেস করে, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি
বাংলাদেশের অধিকাংশ মানুষ, কারণ জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে সাধারণ মানুষ চেনে না। যারা জামাত ইসলামী করে না, তারা হয়তো ২০১০ সালের আগে এটিএম আজহার সাহেবের নাম কেউ জানতো না। এটিএম আজহার সাহেবের ব্যাপারে কোন রকম অভিযোগ ছিল না। যখন জামাতের সমস্ত নেতৃবৃন্দ, শীর্ষ ৫ জন নেতৃবৃন্দ গ্রেফতার হলেন, তখন এটিএম আজহার সাহেবকে জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করা হয় এবং তার সাহসী কাজকর্মের কারণে তখন মানুষ ১ম এটিএম আজহার ইসলাম সাহেবের নাম জানল এবং তাকে ১ম এ গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ওই সন্ত্রাস বিরোধী আইনে বিভিন্ন রকম নাশকতার মামলা দেওয়া হয়েছিল। বহু পরে তিনি যখন সবগুলা মামলায় জামিন পেয়ে গেলেন এবং জামিন নিয়ে বের হয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে এই যুদ্ধাপরাধের একটা কাল্পনিক মামলা দেওয়া হলো তার বিরুদ্ধে। সুতরাং এটা বলার কোনো অবকাশ নেই যে শুধু টেকনিক্যালিটির কারণে, কারণ টেকনিক্যালিটিটাই এত বেশি গ্রস যে এই বিচার ধোপে টেকে না এবং যেটা শুরু করেছেন এবং অন্যান্য বিচারের ক্ষেত্রেও এই রায়টা কতটুকু কাজে আসবে কি কাজে আসবে না আমরা এটা পরবর্তীতে জানবো এবং আমি দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি যে ব্রিটিশ কোর্ট কিন্তু চৌধুরী মঈনুদ্দিনের বিষয়েও কিন্তু একটা রায় দিয়েছিলেন। সেখানে ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট তার ব্যাপারে একটা কমেন্ট করেছিল এবং সেই ব্যাপারে মানহানির একটা মামলা করেছিলেন। সেই মামলাতেও সেই ব্রিটিশ কোর্ট, হাইয়েস্ট কোর্ট কিন্তু একটা অবজারভেশন দিয়েছিল এই জুডিশিয়ার এই ট্রাইব্যুনালের ব্যাপারে, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের ব্যাপারে, এবং বলা হয়েছিল যে এটা ট্রাভেস্টি অফ জাস্টিস, একই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। সুতরাং এই বিচারের মধ্যে একেবারে শুধুমাত্র বিবেকহীন মানুষ ছাড়া কেউ বলবে না যে এই ট্রাইব্যুনালের মাধ্যমে কাউকে সঠিকভাবে বিচার করা হয়েছে। এখন তারা ইনিয়ে বিনিয়ে বলতে চায় যে ট্রাইব্যুনাল তো ঠিকমতো বিচার করে না, কিন্তু স্টিল এর অপরাধী। মানে আমি আর দে এই লিসেনিং হোয়াট দে আর সেইং? প্রসঙ্গটাতেই তাদেরকে আসতে চাচ্ছিলাম যে আপনি তৎকালীন সময়কার যে ২০০৮, ৯, ১০ সময়ে যে ট্রাইব্যুনালের যে অসঙ্গতিগুলো সেগুলো তুলে ধরছিলেন। কিন্তু আমি যদি ৫ই আগস্ট পরবর্তী ট্রাইব্যুনালের কিছু সংশোধিত নিয়ম এবং ট্রাইব্যুনালের যে পরিবর্তিত লোকজন এসেছে তাদের ব্যাপারে যদি আমি বলতে চাই, এখানে ১ম আলো ২০২৫ সালের ৮ই এপ্রিল একটা রিপোর্ট করেছে। সেখানে বলেছে যে ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউশন টিম গঠনের মাধ্যমে শুরুতেই এই প্রসেসটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। পুনর্গঠিত প্রসিকিউশনের চিফ প্রসিকিউটর সহ অন্তত ৪ জন এর আগে আসামি পক্ষের আইনজীবী ছিলেন। তো এর মাধ্যমে কি যুদ্ধাপরাধের মামলাগুলার ক্ষেত্রে কোনো আইনি অসঙ্গতি তৈরি হবে কিনা? সেক্ষেত্রে আরো একটা এক্সাম্পল যদি আমি দিতে পারি যে এটিএম আজহারুল ইসলাম সাহেবের শুনানিতে রাষ্ট্রপক্ষের যে প্রসিকিউটর ছিলেন এইচ.এম. তামিম, তিনি একসময় এই ট্রাইব্যুনালে একই অভিযোগে অভিযুক্ত আসামি পক্ষের আইনজীবী ছিলেন। তো এইটা কি কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর প্রসঙ্গ হয়ে দাঁড়ায় কিনা যে একই ব্যক্তি আগে ছিলেন আসামি পক্ষের, এখন উনি রাষ্ট্রপক্ষের। তো এই অসঙ্গতিটাও কি আপনি আমলে নেবেন কিনা? এখানে কয়েকটা বিষয় খুব পরিষ্কার থাকা দরকার। সেটা হলো যে আমি যেই ৪ টা অসঙ্গতির কথা ১ম এ বললাম, যার কারণে আন্তর্জাতিক কমিউনিটি প্রশ্ন করেছে, প্রশ্ন রেইজ করেছে, সেই অসঙ্গতিগুলা তুলে নেওয়ার জন্য, যাতে করে আবার এই আওয়ামী লীগের যেই ব্যক্তিদের গণহত্যার জন্য যে বিচার করা হচ্ছে, সেই বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। তাদেরকে ডিউ প্রসেস যাতে তারা পায় সেটা এনশিওর করা হয়। এজন্যই কিন্তু সংশোধন করা হয়েছে আইন। এবং সংশোধনের ব্যাপারে সবগুলো আইন হয়তো সংশোধন করা হয় নাই। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এজন্য বিভিন্ন আন্তর্জাতিক আইনজীবীদেরকে কনসালটেন্ট হিসাবে নিয়োগও দেওয়া হয়েছে। সো গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে যে এটাকে ট্রান্সপারেন্ট করতে এবং কিছু বিষয় রয়েছে যে অনেকে বলছেন যে এই বিচারটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি করা যায় তাহলে পরে আরো বেশি নিরপেক্ষ হবে। সো সেটা কিন্তু এখনো ইটস নট আউট অফ দ্য কোয়েশ্চেন। সেটা হওয়ার একটা সম্ভাবনা এখনো রয়েছে। সো এটা হলো নাম্বার 1, যে অসঙ্গতিগুলা নিয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলার উত্তর দেওয়ার জন্যই কিছু সংশোধনী হয়েছে। সো দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই কার্যক্রম এবং যেই নেচার, এটা কিন্তু খুব স্পেসিফিক। এই ব্যাপারে স্পেশালিস্ট কিন্তু খুব বেশি নাই। খুবই অল্প সংখ্যক ব্যক্তি রয়েছেন বাংলাদেশের আইন অঙ্গনে যারা এই আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে জানেন। সো বিগত দিনগুলোতে প্রসিকিউশন টিমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল দে ওয়ার অ্যাবসলিউটলি ইনকম্পিটেন্ট। তুরিন আফরোজ থেকে শুরু করে আপনার টিপু থেকে শুরু করে যারাই এটাতে ছিলেন, মালুম, মানে এরা কিন্তু মানে দে আর ভেরি ইনকম্পিটেন্ট।
মূলত তারা ওই রর ফিট করা এবং নিজামুল হক নাসিমের সাথে সেই ডক্টর জিয়াউদ্দিন ব্রাসেলস থেকে বসে যেই ইনস্ট্রাকশন দিত ওটাই গড়গড়িয়ে পড়তেন তারা। সো তাদের পক্ষেও কিন্তু খুব বেশি মানে এই ইনকম্পিটেন্সির কারণেই কিন্তু তারা আরো বেশি এক্সপোজড হয়েছে। তারা জোর করে ফাঁসি দিয়েছে, কিন্তু তারা যদি কম্পিটেন্ট হতো তাহলে পরে টেকনিক্যাল দিক থেকেও কিন্তু তারা আর একটু সলিড কিছু আর্গুমেন্ট আনতে পারতেন, যেটা তারা আনতে পারেননি। তো এখানে আমি বলে রাখি যে আপনি যদি এখন কম্পিটেন্ট কাউকে নিয়োগ দিতে চান, তাহলে পরে অ্যাডভোকেট তাজুল ইসলামের চেয়ে যোগ্য কোনো ব্যক্তি বাংলাদেশে এখন নেই। সুতরাং আপনি তো আওয়ামী লীগের লোকজন যারা ট্রাইব্যুনালে ছিল এবং তাদের মধ্যে থেকেও যদি আপনি নিয়োগ দিতে চান, তারাও তো দেশ থেকে চলে গেছে এবং তারা কম্পিটেন্ট ছিল না বলেই তো তারা এই বিচারটাকে এই প্রসিডিউরাল তাদের কাছে এভিডেন্স ছিল না। আমি তাদেরকেও দোষ খুব একটা বেশি দিতে পারি না, তারা খুব কম্পিটেন্ট হলেও খুব বেশি কাজ করতে পারতেন না। সুতরাং এই জায়গাটাতে আপনাকে কম্পিটেন্ট লোকদেরকে আনতে হবে এবং এখানে তো জামাতের নেতৃবৃন্দের বিচারটা তো হয়ে গিয়েছে, সো এটা নিয়ে তো প্রশ্ন আসছে না। প্রশ্ন হলো আওয়ামী লীগের লোকজনকে বিচার করার। সুতরাং প্রসিকিউশন টিমকে তারা একসময় জামাত নেতৃবৃন্দের আইনজীবী ছিল, এই অজুহাত দিয়ে আপনি যদি সরিয়ে দিতে চান, it's a opinion, but you have to find the next best candidate who can deliver. সেটা তো আপনি কিন্তু দিতে পারবেন। ডক্টর নাকিব, আমি আমরা যদি এখন একটু এখানে বলি বলি যে, যেহেতু তাজুল ইসলাম সাহেব ডিফেন্স টিমে ছিলেন জামাত ইসলামী নেতৃবৃন্দের, তিনি কিন্তু নিজেকে রিকিউজ করেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য। কিন্তু গাজী তামিম কিন্তু আহ, তিনি আহ, আমি যতটুকু জানি তিনি দুই একটি যুদ্ধাপরাধ আহ, যুদ্ধাপরাধী ব্যক্তিদেরকে ডিফেন্ড করেছেন, কিন্তু এটিএম আজহার সাহেবের ডিফেন্স টিমে তিনি ছিলেন না। সুতরাং এখানে শুধুমাত্র অন্য কোনো যুক্তি আনা যাচ্ছে না। জামাত ইসলামীর ব্যক্তি, জামাত ইসলামীর নেতা খালাস পেয়ে বেরিয়ে গিয়েছেন, এটা সহ্য করতে যারা পারছে না তারা বিভিন্ন রকম খোড়া অজুহাত সামনে আনার চেষ্টা করছেন। তামিম গাজী তামিম ডেফিনেটলি কিছু ব্যক্তিকে ডিফেন্ড করেছেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটিএম আজহারুল ইসলাম সাহেবের ডিফেন্স টিমে তিনি ছিলেন না। সুতরাং এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো প্রশ্নই আসছে না। তো আজহার সাহেবের রায় পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে আজহার সাহেবের পক্ষের আইনজীবী শিশির মোহাম্মদ মনির, তো উনি একটা রিভিউ আবেদনের কথা বলেছিলেন যে আগের রায়গুলো পুনর্বিবেচনার জন্য সেই বিষয়ে একটা রিভিউ কমিটি গঠনের কথা তিনি বলেছেন এবং পদাধিকার বলে সেই কমিটির প্রধান হওয়ার সম্ভাবনা আছে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেবের, যেহেতু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তো উনি এই পদে থাকা অবস্থায় যদি একটা রিভিউ কমিটি গঠিত হয় এবং এটাও তো সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আওতায় পড়ে যাবে, কারণ তিনি নিজে আমার যতদূর মনে পড়ে আব্দুল কাদের মোল্লা এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সরাসরি ডিফেন্স লয়ার ছিলেন এবং তিনি যদি রিভিউ কমিটির প্রধান হন সেই ক্ষেত্রে কোনো বায়াসনেস আসতে পারে কিনা, আপনার কি মনে হয়? সো এখানে বিষয়টা আমি আরেকটু পরিষ্কার করে যদি বলি যে অ্যাডভোকেট শিশির মনির ভাই যে প্রস্তাবটা দিয়েছেন এটা হলো একটা প্রস্তাব, এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বিদ্যমান বাংলাদেশী যেই প্রসিডেন্স, তাতে ফাঁসির আদেশ রিভিউ হয়ে যাওয়ার পরে আর কোনো অপশন থাকে না। কিন্তু উন্নত দেশগুলাতে, আমেরিকাতে, আহ, ইংল্যান্ডে এবং ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতেও একটা রিভিউ বোর্ড বলে একটা বোর্ড থাকে, যে বোর্ড স্পেশালি একটা 50 বছরের একটা স্ট্যাটিউটরি লিমিট থাকে, যে 50 বছরের মধ্যে যদি সাবস্টেন্সিয়াল এভিডেন্স, নতুন কোনো এভিডেন্স আসে, সেই এভিডেন্সের ভিত্তিতে তারা রিভিউ করে দেখতে পারে যে রায়ে কোনো ত্রুটি হয়েছে কিনা। এটা কিন্তু বাংলাদেশে এখন বিদ্যমান আইনের আন্ডারে নেই। তিনি প্রস্তাব করেছেন যে এরকম একটা রিভিউ বোর্ড হওয়া দরকার এবং এই রিভিউ বোর্ড যদি হয়, সেই রিভিউ বোর্ডে বাই অ্যাক্লেমেশন ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তার থাকার কথা। এখন এখানে যেহেতু অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব ডিফেন্স প্রসিকিউটর ছিলেন, ডিফেন্স অ্যাটর্নি ছিলেন, ডেফিনেটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো তৈরি হবেই। সুতরাং তিনি রিকিউজ করে ফেলবেন নিজেকে এবং তিনি একজনকে অ্যাপয়েন্ট করবেন। সো এটা খুব বড় ডিল না, কিন্তু এবং যে মেকানিজমটা হবে, মেকানিজমটা কিভাবে হবে, এটা এই এটিএম আজহারুল ইসলাম সাহেবের রায়টা পূর্ণ রায় প্রকাশ পেলে তখন কিন্তু আমরা আরো ভালোভাবে বলতে পারবো। কারণ এখন যে রায়টা প্রকাশ পেয়েছে এটা একটা সামারাইজড রায় এবং এটার একটা সেন্টেন্স রয়েছে যেটা আমাদেরকে আশা দেয়
যে তিনি বলেছেন যে মোটা দাগে যে এই বিচারগুলা ওয়াজ এ ট্রাভেস্টি অফ জাস্টিস। সুতরাং সেই কথার উপরে ভিত্তি করে আমরা দেখব যে অন্য অন্য আগের রায়গুলা সম্পর্কেও এখানে কোনো অভিমত আছে কিনা। তবে বাংলাদেশের ৯৯ ভাগ মানুষ জানে যে এই আদালতের মাধ্যমে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করা যায়নি, এটা কিন্তু মানুষ জানে। ইভেন একেবারে স্টাঞ্চ আওয়ামী লীগাররাও কিন্তু মনে করে যে হ্যাঁ, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়নি কিন্তু স্টিল তারা অপরাধী। সো এটাও মনে করাটা শুধুমাত্র ব্লাইন্ডনেসেরই একটা অংশ, কারণ এটা ইউনিভার্সাল হিউম্যান একটা রাইট, একটা অধিকার যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সো 14 বছর অনেক লম্বা সময় হয়ে গেছে। সো এখন উই হ্যাভ দ্য মোরাল রাইট, আমরা এখন ভিন্ডিকেটেড, আমরা বলতে পারি যে আমাদের বাবাদেরকে অপরাধী বলার কোনো মুখ তোমাদের নেই। ইফ ইউ হ্যাভ এনি এভিডেন্স ব্রিং দ্যাট, প্রুভ দ্যাট, অনলি দেন ইউ ক্যান সে। সো আই উইল গিভ ইউ টাইম আনটিল দ্যাট, কিন্তু তার আগ পর্যন্ত তারা নির্দোষ। এটা এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তির মাধ্যমে it has been established and we are vindicated. জি, ধন্যবাদ। আমার পরবর্তী প্রসঙ্গটা এটার সাথে রিলেটেডই। আ আওয়ামী লীগ সরকারের সময়ে যে ট্রাইব্যুনালটা গঠিত হলো এবং সেই ত্রুটিপূর্ণ ট্রাইব্যুনালের দোহাই দিয়ে এবং ত্রুটিপূর্ণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এটিএম আজহার সাহেবকে বেকসুর খালাস দেয়া হলো। এবং সেই আওয়ামী আমলের গঠিত ট্রাইব্যুনালকেই একটু কিছু সংশোধন, আইন সংশোধন করে একটু এদিক সেদিক করেই কিন্তু বর্তমান ট্রাইব্যুনালের যে বিচার ব্যবস্থা সেটা চলমান। যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার কার্য সংঘটিত হচ্ছে বা কারো, কারো বিরুদ্ধে আদালতের ফরমানও জারি হয়েছে আদালতে হাজির হওয়ার। তো এই জুলাই হত্যাকাণ্ডের এই বিচারের রায়ও তো আদালত থেকে আসবে। সেক্ষেত্রে পরবর্তীতে কি আওয়ামী লীগ আ এই রায়গুলোকে ত্রুটিপূর্ণ কিংবা অসঙ্গতিপূর্ণ বলে অভিহিত করতে পারে কিনা? যেহেতু ঠিক একই আদালতের রায়কে জামাতে ইসলামের নেতৃবৃন্দ অসঙ্গতিপূর্ণ এবং ত্রুটিপূর্ণ বলেছে। হ্যাঁ, এখানে বিষয়টা হলো যে যদি এই প্রসিকিউশনও আওয়ামী লীগ যেভাবে বিচার করেছে সেভাবে বিচার করে তাহলে তো ত্রুটিপূর্ণ হবেই। তাই না? আইনটা তো মোটা দাগে একই রকম রয়ে গেছে। না, কিছু, কিছু আইনের কিছু ধারা সংশোধনী হয়েছে। হয়তোবা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আইনের কিছু সংশোধনী হয়েছে। যে কথাগুলা বললাম যে ওই যে ৪ টা বড়, বড় কনসার্ন, এই ৪ টার মধ্যে কিন্তু ৩ টা কনসার্ন কিন্তু মিট করা হয়েছে। ৪র্থ কনসার্ন যেটা ইন্টারলকুটরি আপিল, এটা মানে আপনার কনস্টিটিউশনাল রাইট কিন্তু দেয়া হচ্ছে। এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ড করা হয়েছে এবং আ মানবতা বিরোধী অপরাধের কিন্তু ডেফিনিশন ও চেঞ্জ করা হয়েছে। সো ৪ টা যে বড় কনসার্ন ছিল তার মধ্যে ৩ টা অ্যাড্রেস হয়েছে। ৪র্থটা হয়নি। এবং আমি আপনার সাথে খুব খোলা মনে বলি যে আমি তো এই সরকারের অংশ না, আমি সরকারের একজন ওয়েল উইশার। আমি যদি মানে ইফ আই হ্যাড ইট মাই ওয়ে আই উড হ্যাভ অ্যাবলিশড দিস ট্রাইব্যুনাল এবং আই উড হ্যাভ স্টার্টেড ফ্রেশ। কিন্তু সরকার কি মনে করে এই ট্রাইব্যুনালটাকেই অ্যামেন্ড করে কন্টিনিউ করতে চেয়েছে, এটা সরকার ভালো বুঝবে। কিন্তু বিষয়টা এখানে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই সরকার এই ত্রুটিপূর্ণ বিষয়গুলাকে নিয়েই এগিয়েছে। এই ত্রুটিটাকে এই সরকার সংশোধন করেছে। এটা হলো ১ম মৌলিক পার্থক্য। ২য় মৌলিক পার্থক্য হলো যে এই সরকারও যদি এরকম সাক্ষীদেরকে জোর করে ট্রেনিং দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধ প্রমাণের চেষ্টা করে, অবশ্যই টেকনিক্যালিটি দিয়ে অন্য অন্য কোনো সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগের ব্যক্তিরা খালাস পেয়ে যাবে। সো প্রসিকিউশন হ্যাজ টু বি হ্যাজ টু বি ডিলিজেন্ট এবং কারো উপরে অন্যায় করা যাবে না। আমি সব সময় বলি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরত আসার একটাই উপায়, সেটা হলো যদি আওয়ামী লীগের উপরে জুলুম করা হয়। কারণ জুলুম যারা যারা জুলুম করছে তাদেরকে জনগণ পছন্দ করে না এবং যাদের প্রতি জুলুম করা হচ্ছে তারা মানুষের একটা সিম্প্যাথি পায়। সুতরাং আওয়ামী লীগের অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে এবং প্রসিকিউশনকে কষ্ট করে এই হার্ড এভিডেন্স গুলা আদালতে পেশ করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যে শাস্তিই পাক। যদি ফাঁসির মতো শাস্তি তারা করে থাকে, অপরাধ করে থাকে, ফাঁসি হবে। যদি কেউ ফাঁসির মতো অপরাধ না করে সামান্য সহযোগিতার অপরাধ করে থাকে তাহলে তাদের এরকম বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হবে। সুতরাং বিচার হতে হবে সুষ্ঠু এবং যাকে বিচার করা হচ্ছে তাকে ডিউ প্রসেসের মধ্যে তার সমস্ত অধিকার তাকে দিতে হবে, সে যেন সুবিচার পায় এটা নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এই প্রসিকিউশন নিশ্চিত না করতে পারে তাহলে পরে বেসিক্যালি তারা অন্য কাউকে কোনো ফেভার করছে না, আওয়ামী লীগকেই ফেভার করছে। সুতরাং এই বিষয়ে খুব যত্নবান হতে হবে। পরিষ্কার তথ্য প্রমাণের এবং এভিডেন্সের ভিত্তিতেই
যেন বিচার হয় এবং সেই বিচারে যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি খালাস পেয়ে যায়, I will be happy. Everybody will be happy. এখানে মন খারাপ করার কিছু নেই। শুধুমাত্র অপরাধীরই বিচার হতে হবে। নিরপরাধ মানুষ যেন মুক্তি পায় এবং কোনোভাবে বাড়াবাড়ি করা যাবে না। এর মাধ্যমে এই বিচারের নামে নিরীহ লোককে হয়রানি করা যাবে না এবং এগুলা করতে গেলেই কিন্তু এই 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 সেই ফ্যাসিবাদ, আওয়ামী লীগের ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। জি, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, জামাত ৭১ এর তাদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা কবে চাবে? আমি তো বলেছি শুরুতেই যে এই বিষয়ে যেই উত্তরই আমি দেই এটাই ভুল উত্তর। সুতরাং আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। তার মানে জামাতের ৭১ এর পজিশনটা কি একটা ভুল পজিশন ছিল? আমি এটাও বলছি না। আমি শুদ্ধ এটাও বলছি না। এটা জামাতের নেতৃবৃন্দ এই বিষয়ে কথা বলবেন এবং জনগণ যখন এই ৭১ এর বিষয়ে আরো ইনফরমেশন পাবে, তখন তারা বিচার করবে। সুতরাং এই বিষয়ে আমি কোন মন্তব্যই করতে চাচ্ছি না। আপনি ৭১ এর ব্যাপারে আরো ইনফরমেশন পাওয়ার কথা বলছেন। অলরেডি আমরা স্বাধীনতার প্রায় ৫৪ বছর পার হয়ে গেছি। তো দিন যত যাবে সময়ের ব্যবধান তত বাড়বে, ইনফরমেশনের গ্যাপ তত বেশি বাড়বে। তো এখনো ৭১ এর সময়কার কিছু নেতৃবৃন্দ হলেও এখনো জামাত ইসলামের জীবিত আছেন বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জীবিত আছেন। তো সময় যত যাবে আমরা একে, একে বিভিন্ন নেতৃবৃন্দকে হারাতে শুরু করব। এবং একসময় দেখা যাবে ১০-১৫ বছর পর ৭১ সালের রাজনৈতিক নেতৃবৃন্দ কাউকেই আমরা খুঁজে পাবো না পৃথিবীতে। তো সেই ক্ষেত্রে তো ব্যাপারটা মীমাংসা করা আরো কঠিন হয়ে যাবে। তো এটা কি দ্রুতই এড্রেস করে ফেলা উচিত না? না, বিষয়টা হলো যে এখানে আমরা সবাই এগ্রি করি যে আমাদেরকে গত ৫৪ বছর ধরে এক ধরনের ইনফরমেশন ফেড করা হয়েছে। এর মধ্যে অনেক ইনফরমেশনই আমরা দেখছি যে ত্রুটিপূর্ণ। আ এবং আইকনিক কিছু কথা, কিছু ইনফরমেশন আ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে যেটা আমরা দেখছি যে এটার সাথে বাস্তবতার আ বাস্তবে ঘটে যাওয়া ঘটনার কিছু আ মানে অসামঞ্জস্য রয়েছে। এবং এই অসামঞ্জস্যগুলা নিয়ে কথা বলতে গেলে বিতর্কিত হয়ে যাচ্ছে মানুষগুলা। সুতরাং একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে একাডেমিক জায়গা থেকে কিছু গবেষণা হওয়া দরকার, আরো গবেষণা হওয়া দরকার। যাতে করে মানুষের কাছে সবগুলা ইনফরমেশন আসে এবং সত্য মানে ট্রুথ ইস দ্যা বেস্ট অ্যান্টিডট। মানুষ এই ব্যাপারে সত্যটাকে জামায়াত কি যখন কোন জানবে ধরনের গবেষণা করছে যে তাদের যেহেতু সবচেয়ে বড় দাগটা তাদের গায়েই লেগে আছে, তো সেই দাগটা মুছে ফেলার জন্য তারা কি কোন ধরনের উদ্যোগ নিয়েছে? না, জিনিসটা হলো এমন যে এখানে এই দাগটা আপনি যতই মুছতে চান, এই দাগটা মুছবে না আরো বেশি দাগ লাগবে এটা হলো প্রশ্ন। সুতরাং এই দায়িত্বটা আপনি ঠিকই বলেছেন যে হয়তো অ্যাপারেন্টলি জামাতের দাগ মোছার আ কিংবা যেহেতু তারা এটার কারণে বিভিন্ন সময়ে ক্ষতির সম্মুখীন হন এটা ক্লারিফাই করার বিষয়টা আছে। কিন্তু এই ক্লারিফাই করতে গেলে এটা কিন্তু আ আরেকটু অসুবিধার মধ্যে পড়ে যাওয়ারও মানে দাগ আরো বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এখান থেকে এজন্য নিরপেক্ষ একাডেমিশিয়ান যারা আছেন, তাদের উচিত হবে এই বিষয়টাকে সামনে আনা। এবং জি। তখনই আ জাতি এটা থেকে উপকৃত হবে। ধন্যবাদ। আপনার যদি কোন শেষ কথা বলার থাকে দর্শকদের না, উদ্দেশ্যে। না অনেক ধন্যবাদ। আমি দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি আবারও এবং আমি চেষ্টা করেছি কাউকে অফেন্ড না করার। সুতরাং আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন। আ আমি আশা করি আপনারা আমাকে মাফ করে দিবেন এবং এগেইন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ। আমি আলাপ-সালাপের আ আ শুভকামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাকিব। শুভরাত্রি।